জোর করে কারো ঘর ভাঙবো না, জোর করে কারো জমি দখল করব না, জোর করে কারোর ঘর ভাঙবো না, জোর করে কারোর জমি কাটবো না। আসলে সাধের একখানি জমি, জানি অনেক স্বপ্ন, সেই স্বপ্নই রাতারাতি বদলে যেতে পারে দুঃস্বপ্নে। যখন দেখবেন জবরদখল হয়ে যাচ্ছে সেই জমি এ রাজ্যেই, নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর, তারপরও হচ্ছে না, সিনেমা নয়, এটাই বাস্তব। জেলা থেকে শহর বেদখল হয়ে যাচ্ছে জমির পর জমি। কার মদতে, কার প্রশ্রয়ে? প্রশ্নগুলো নিয়েই শুরু করছি আজকের টিভি 9 স্পেশাল জমি লুট। দক্ষিণ থেকে উত্তর, জায়গায় জায়গায় অবাধে জমি লুটের অভিযোগ। জমি মাফিয়াদের চোখ রাঙানি, বাদ পড়ছে না সরকারি জমিও। জবরদখলকারীদের ইন্ধন যোগাচ্ছে কারা? শাসক নেতাদের মদতেই কি এই জমি হাঙরদের রমরমা? শুধু জেলা শহরতলি নয়, দখলদারির সংক্রমণ ছড়িয়েছে কলকাতা ও সল্টলেকেও। আগেই এই নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অনিয়মের আশ পড়েনি। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি জমি জবরদখলকারীদের রেয়াত নয়। কোন এলাকার জমি দখল হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্টও তলব করেছেন মুখ্যমন্ত্রী। জমি দখল নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। জমি লুটের নালিশ এসেছে সল্টলেক থেকেও। জমি জবরদখল ঠেকাতে পুলিশ কি করছে, এই প্রশ্নে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে পুলিশ কর্তাদের। জমি লুটের রমরমা কারবার রয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তরের কড়া বার্তা, কিন্তু তারপরও দিকে দিকে জমি লুট চলছেই। আঙুল উঠছে শাসক নেতাদের দিকে। কেন নিচু তলায় পৌঁছচ্ছে না বার্তা? লোভ আর ক্ষমতার ব্যবহার, তাই কি এতটা বেপরোয়া? উত্তর নেই কারো কাছে। জমি দখলের কথা যখন বলছি, তখন বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী বামফ্রন্ট জামানা থেকেই এখানকার খালি জমি চর্চার বিষয়। 110 নম্বর ওয়ার্ডের এই জমিগুলোর দিকে নজর জমি হাঙরদের। অভিযোগ, পড়ে থাকা খাস জমি কোটি কোটি টাকায় বেহাত হয়ে যাচ্ছে। বর্তমানে হিসেব বলছে যে সব মিলিয়ে প্রায় 10 একরের বেশি খালি জমি পড়ে রয়েছে ওই এলাকায়, যেগুলোতে অবৈধভাবে দোতলা বা তিনতলা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে কেএমডি এর অজান্তেই। জমির এখানকার মধুর খনি, পড়ে থাকা সেই জমি এখন মূল দ্বন্দ্বের কারণ। অবৈধ নির্মাণ সিন্ডিকেট, যার জেরে রক্তারক্তি কাণ্ড। গত দুদিন আগে কাউন্সিলরকে আক্রান্ত হতে হয় এই 110 নম্বর ওয়ার্ডে নিজের কার্যালয়ে। স্বাভাবিকভাবেই তখনই শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি আরও প্রকট হয়ে ওঠে এই ওয়ার্ডে। কিন্তু কেন এই গোষ্ঠীদ্বন্দ্ব? কারণ জমি, যার হাতে থাকবে খালি জমি সেই হবে আসল মালিক এই ওয়ার্ডের। মূলত সেই কারণেই একের পর এক গোষ্ঠী তৈরি হয়েছে এই গোটা ওয়ার্ড জুড়ে। কারণ খালি জমি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একাধিক বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। সেই নির্মাণ পুরসভার আধিকারিকরা এসে ভেঙে দিচ্ছে, কিন্তু সেই নির্মাণ রাতের অন্ধকারে আবারও তৈরি হয়ে যাচ্ছে এবং কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে টাকার খনি এবং জমি ঘিরে শাসক দলের একাধিক গোষ্ঠী তৈরি হওয়া, তা নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু যেভাবে জমি পড়ে রয়েছে গোটা ওয়ার্ড জুড়ে, তা কিন্তু আগামী দিন আরও বড় আকার নেবে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি। কারণ জমি যার হাতে থাকবে সেই হবে আসল রাজা। আর এই 110 নম্বর ওয়ার্ড বা আশেপাশে যে কটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু জমি মূলত কারণ হয়ে উঠছে এই দ্বন্দ্বের পেছনে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। আসলে জমি এখানকার মধুর খনি, পড়ে থাকা সেই জমি এখন মূল দ্বন্দ্বের কারণ। অবৈধ নির্মাণ সিন্ডিকেট, আর যার জেরেই রক্তারক্তি কাণ্ড। পাটুলি উপনগরীতে কিছু বেআইনি নির্মাণ হচ্ছিল, যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ বা ওনার অনুগামী যারা এই সমস্ত বেআইনি কাজে নিযুক্ত ছিল, তাদের এখন খারাপ লাগছে, যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল। কিছু তো একটা অভিযোগ দিয়ে নিজেকে বাঁচতে হবে। কৃতকর্মের ফল মানুষকে তার এই জীবনেই দিয়ে যেতে হবে, তার কৃতকর্মের ফল।
জীবনে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা কোনোদিনও বলতে পারবে না যে তারকেশ্বর চক্রবর্তী তাদের গায়ে একটা আঁচড় দিয়েছে। তো বিরোধী দল আর নিজের দল তো আমার নিজের দল। এত রক্তারক্তি কাণ্ড, কলকাতা পুরসভার মেয়র তিনি কি কিছুই জানেন না? তারও বক্তব্য রয়েছে, শুনুন। দিয়ে জমি দখল হচ্ছে, তো কোন জমি দখল হলে আমার কাছে ইনফরমেশন আনুক, আমি সেই জমিটা পুনরুদ্ধার করব। সরকারি জমিতে দখল করা যায় না ওভাবে। তো এই কাজগুলো তো আমাদের নিজেদের মধ্যে লড়াই করে তো লাভ নেই, আমাকে ইনফরমেশন দিয়ে দিক, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কাঁচা টাকার কারবার, শাসক দলের যে কোনো গোষ্ঠী নিজেদের হাত থেকে তা ছাড়তে নারাজ, আর তা নিয়েই পারস্পরিক দোষারোপ। আসলে এই জমিগুলো তখনই হাতে থাকবে যখন এলাকার নিয়ন্ত্রণ হাতের মুঠোয় থাকবে। তাই কি এত অশান্তি? তৃণমূল কংগ্রেস তো রোজগারের জায়গা, রোজগারের মধ্যে জমিও একটা আছে। এই টাকা এমনভাবে আসা শুরু করেছে, মানে কষ্ট করে রোজগার করা টাকা নয় তো, এটা নিয়ে স্বার্থের সংঘাত অবশ্যম্ভাবী। দেখবেন পুরনো জমিদারিদের শরিকি বাড়িতে যেমন তুচ্ছ ব্যাপার নিয়ে লাঠালাঠি খুনোখুনি পর্যন্ত হয়ে টাকা নিয়ে, এখানেও তাই হচ্ছে। দক্ষিণ থেকে এবার চলুন কলকাতার একেবারে পশ্চিম প্রান্তে আপনাদের নিয়ে যাওয়া যায়। শুরুতেই একটা ছবি দেখাই আপনাদের। তারাতলার এই ছবি 24 ঘন্টার মধ্যে কিছুটা বদল। সরে গিয়েছে শাসক দলের পতাকা, ব্যানার, পোস্টার। নেপথ্যে কি? কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে রাজনৈতিক দলের কার্যালয় তৈরির অভিযোগ ওঠে। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। যদিও শাসক দলের নেতা কর্মীদের দাবি এটা পার্টি অফিস নয়, ক্লাব। সেখানে দুস্থ পড়ুয়াদের পড়ানো হয়। তারাতলা থানার অন্তর্গত মাঝেরা স্টেশনের বিপরীতে হেলেন কিলার সরণির উপর এই যে পার্টি অফিস রয়েছে, আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। তৃণমূলের এই দলীয় কার্যালয়কেই ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও গতকাল পর্যন্ত এই দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের পতাকা লাগানো ছিল, ফেস্টুন লাগানো ছিল, আজ কিন্তু সেইগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু এই পার্টি অফিস ভেঙে ফেলার কোনো চিত্র দেখা যাচ্ছে না। এখানকার স্থানীয় যারা তৃণমূল সমর্থক তারা যেটা বলছে যে এটা কোনো দলীয় কার্যালয় নয়, এটা একটি ক্লাব। पहले पार्टी ऑफिस नहीं है, हम लोग यहाँ पे मतलब सोशल वर्क करते हैं। फर्स्ट सोशल वर्क की जो भी गरीब बच्चे हैं या माजीराट हुआ, रेल गेट हुआ, आपका 2 नंबर 3 नंबर का जो भी है बच्चे, देखिए गरीब जो भी बच्चे हैं उनका हर तरह का हेल्प। मैम आज सब हिंदी में सब पढ़ाते उड़ाती मैडम है, बच्चा लोग छोटा फेस्टून वगैरह नहीं था। ये सोशल वर्क ही होता है, सोशल वर्क आज से नहीं, ये पिछले 50-60 साल से सोशल वर्क होता है यहाँ। ঘরটি রয়েছে, সেই ঘরের মধ্যে কিন্তু এই মুহূর্তে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে এই যে ঘরটি, এই ঘরটি কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখানকার যারা স্থানীয় সদস্য তারা কিন্তু কোনো রকম চিঠি পায়নি। তারাতলা থানার তরফ থেকে, অর্থাৎ লোকাল স্থানীয় যে থানা, তারাতলা থানার তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারাতলা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। তৃণমূল নেতৃত্ব যে দাবি করুক, বিতর্কের জল কিন্তু গড়াচ্ছে। বন্দরের জমিতে এই নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপিও। কাউন্সিলর যে আছে আনোয়ার খান, এ পুরোটাই জানে এনারই নেতৃত্বে এই সব কাজ হচ্ছে। যে পোর্টের ওপরে এত বড় অফিস হয়েছে টিএমসির, ওইটা সিন্ডিকেট অফিস, যত পোর্ট অঞ্চলের কোম্পানি আছে সেখানে তোলাবাজি আনোয়ার খানের নেতৃত্বে হয়। ক্ষমতা দখলের রাজনীতি, তার বড় অংশ জুড়েই রয়েছে এই জমি। প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশ কি নিচু স্তরে পৌঁছচ্ছে না? সরকারের জমি দখল নিয়ে কেন সতর্ক বার্তা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? হয়তো প্রশাসনের একেবারে শীর্ষ স্তর অব্দি বিষয়টা পৌঁছয়নি, কিন্তু স্থানীয় স্তরে বা মাঝারি স্তর অব্দি একটা সরকারের বা প্রশাসনের তরফে এগুলো জানা ছিল না, সেটা অসম্ভব। সভা নির্বাচনেও শহর এলাকাগুলোতে, মানে যেগুলোকে আমরা আরবান সেন্টার বলি, সেখানে তৃণমূলের ভোট কমছে এবং বিরোধীদের ভোট বাড়ছে। শহুরে সেন্টার, সেখানে এই যে ক্ষোভ, সেই ক্ষোভটার কারণ কি তিনি সেটা খোঁজবার চেষ্টা করছেন এবং তিনি সেটা নিবারণের চেষ্টা করছেন। দল এবং সরকার দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর। তিনি যদি এখন মনে করেন এই দখলদারিকে তিনি উচ্ছেদ করবেন, তাহলে অবশ্যই সেটা হতে পারে। অর্থাৎ জমি লুট নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। সিন্ডিকেট তোলাবাজির অভিযোগকে সামনে আনছে তারা।
সিন্ডিকেট করেন তাদেরই দল তো তৃণমূল কংগ্রেস, তাদের প্রতি উষ্ণ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী করবেনটা কি? চোর তো চুরি করবেই, সে সরকারি হোক আর বেসরকারি হোক, ব্যক্তিগত হোক। ফলে তাই হচ্ছে, যাদের দলটাই চোর চোরটাদের নিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। গোটা দলটা হচ্ছে তোলাবাজির দল। তোলাবাজি করতে গিয়ে যার যেখানে যে যত বড় মাস্তান তাকেই পুলিশ সমর্থন করে। কেন, মুখ্যমন্ত্রীর তো একটা প্রচ্ছন্ন নির্দেশ আছে, তৃণমূল মার্কা মাস্তানদের রক্ষা করো, তাদের প্রশ্রয় দাও, তাই এটা হচ্ছে। দুর্নীতি, অনিয়মটা যেন রন্ধ্রে রন্ধ্রে। শিশু শিক্ষা, স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার জন্য বরাদ্দ জমির সেই মাপজোক করতে গিয়েই বেরিয়ে এলো একাধিক কেলেঙ্কারির কঙ্কালটা। তারকেশ্বরে চাপাডাঙ্গায় সরকারি জমি লুট আর দালালের মাধ্যমে নাকি অনেক আগেই ওই জমি বিক্রি হয়ে গিয়েছে। 18 শতকের ওই জমি কিনেছেন এলাকার একাধিক ব্যক্তি। জায়গা কেনার পর যখন সব জায়গা ঘোরা হয়ে গেছে, এমনকি বেলার পর্যন্ত আমরা জানলাম 1 নম্বর খতিয়ানে পড়ে গেছে, মানে এটা ভেস্টেড জায়গা। হ্যাঁ, লালটু চ্যাটার্জি পার্টি অফিসে বসে অবশ্যই হাতা জানালে ডাকবে কেন? এই কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে চাপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ শাসক নেতাদের। কোটি কোটি টাকা কেলেঙ্কারি চলছে, করছে চাপাডাঙ্গার একমাত্র দাপুটে নেতা, সেটা লালটু চ্যাটার্জি ওরফে প্রভাত চ্যাটার্জি। কোনো খবর আমাদের কাছে নেই, এটা জাস্ট আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে। সরকারি জমি বিক্রিতে জড়িত প্রশাসনের একাংশ জড়িত বলে অভিযোগ করছে বিরোধীরা। এবার চলুন তারকেশ্বরে চলে যাই। বিতর্ক পিছু ছাড়ছে না সেখানেও, নবাবগড়কেও। পুকুর ভরাট করে দখলদারির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভারতপুর 2 নম্বর ব্লকের মালিহাটি কান্দ্রার তৃণমূল অঞ্চল সভাপতি রেজাউলের বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের অভিযোগ। সালারের রায়গ্রাম মোড়ে প্রায় 4.5 বিঘা জমি দখলের অভিযোগ। বিএলআরও অফিসে পুকুর ভরাট করে জমি দখলের অভিযোগ দায়ের। পঞ্চায়েতের পক্ষ থেকে বিনোদনমূলক পার্কের জন্য জমি নেওয়া হয়েছে সাফাই পঞ্চায়েত প্রধানের স্বামীর। প্রধানের মানে স্বামী, ওনার নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার রায়গ্রাম বাড়ি শ্রীমন্ত ঘোষ, এবং একটা কপ ডাক্তার আছে হেমন্ত ঘোষ, এবং একটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ঘোষ, এদের নেতৃত্বে পরশু থেকে মানে অবাধভাবে ভরাট চলছে। এই নিয়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না হয়তো। আমরা অভিযোগ করেছি, আমাদের কাছে রিসিভ কপিও আছে। এই জায়গাটা দীর্ঘদিন ধরে বেদখল হতে চলেছিল। তো আমরা যখন আমাদের এক্সিকিউটিভ এবং সেক্রেটারির সঙ্গে আলোচনা করি যে আমাদের এখানে একটা ভালো ডেভেলপমেন্টের জন্য বাচ্চা যদি একটা বিনোদন পার্ক করা যায় তা কেমন হয়, তখন আমাকে বলা হয়েছিল যে আপনি যদি ল্যান্ড দিতে পারেন তাই হবে। তখন আমরা দেখি এখানে আমার 43টি হিসেবে একটা জায়গা এখানে একটা মানে পড়ে আছে, বাঁধ পড়ে আছে, কোনো রাত্রের অন্ধকারে নয়, দিনের আলোতে। এখানে আমার মেম্বাররা প্রেজেন্ট আছে, সকলকে সঙ্গে করে নিয়ে আমরা এখানে দিনের আলোতে সুন্দরভাবে, যেহেতু এটা সরকারি ল্যান্ড, বিনোদন পার্ক হয়। তো উনি আমাকে জিজ্ঞেসও করেছেন এবং আমার জায়গা বাদ দিয়েই উনি সবটা করছেন। আসলে এ রাজ্যে যা যা ঘটছে তা দেখে মনে হয় যে অনিয়মটাই বোধহয় নিয়ম। দিকে দিকে দুর্নীতি, তবে কড়া ডোজের রেজাল্টটাও যে মিলছে না তা নয়। মালদার ছবি যেমন দেখুন, ভরাট করা জলাশয় থেকে মাটি তুলে ফেলে ফের তা আগের চেহারার দেওয়ার চেষ্টায় রয়েছে প্রশাসন। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডে কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজমি ভরাট করে প্রমোটিংয়ের ছক করা হয় বলে অভিযোগ। জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাভূমি ভরাট বন্ধে নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। আর এবার অ্যাকশন শুরু, জলাজমি পুরনো অবস্থায় ফেরানোর কাজ। ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি, এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য, এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি। সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক। খুব খুশির কথা, অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রাইটি আছে, এটা করতে পারে।
ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দেবো। বেআইনি ভরাট হচ্ছিল, একদম বেআইনি। তার মানে ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করেছে ইংরেজবাজার পুরসভা। গতকাল মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন, এবার অ্যাকশন শুরু হয়ে গেল। জমি জবরদখল রুখতে 5 সদস্যের কমিটি গঠন। পলিসি তৈরির কমিটিতে রয়েছেন আমলারা। জিরো টলারেন্স নীতি, জবরদখলের অভিযোগ পেলেই পদক্ষেপ করতে হবে, কোনো গাফিলতি বরদাস্ত নয় বলে দিন তিনি জানিয়ে দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলাকেও। আর ব্যবস্থা তো হলো, আগেও হয়েছে, কিন্তু এবার কি তার বাস্তবায়ন হবে নাকি চলবে সেই ক্ষমতা আর দখলদারির রাজনীতি? প্রশ্নটা কিন্তু থেকেই গেল, উত্তর সময়ের হাতে ছেড়ে দিলাম।